Hello viewers, welcome to Yadov's English class where English is made easier for you. আজকের এই ক্লাসে আলোচনা করব ইডিয়ম নিয়ে। ইডিয়ম কি? ইডিয়মে একটা ফ্রেজ, শব্দ সমষ্টি, কিন্তু সাধারণ ফ্রেজের থেকে ইডিয়মে পার্থক্য হচ্ছে সাধারণ ফ্রেজের মানেটা আক্ষরিক হয়, ফ্রেজের ইন্ডিভিজুয়াল ওয়ার্ড ধরে অর্থ হয়, কিন্তু ইডিয়মের ক্ষেত্রে অ্যাজ আ হোল একটা ভিন্ন অর্থ হয়। ফ্রেজের অর্থ লিটারেল হয়, কিন্তু ইডিয়মের অর্থ নন লিটারেল, অর্থাৎ ইডিয়মের অর্থ শব্দের সরাসরি অর্থ অনুযায়ী হয় না, কারণ ইডিয়মও একটা ফিগার অফ স্পিচ, বাক্যালঙ্কার, বাক্যের অলঙ্কার। এই ইডিয়মের বাংলাও আছে। ইডিয়মের বাংলা হচ্ছে বাগধারা। মাধ্যমিক লেভেলে আশা করি তোমরা সবাই বাগধারা করেছো। খুব ইন্টারেস্টিং লাগতো বাগধারা করতে, কারণ শব্দটা এক, তার মানে একেবারে ভিন্ন। আমার এই মুহূর্তে খুব মনে পড়ছে তীর্থের কাক, অর্থাৎ গভীর আগ্রহে প্রতীক্ষাকারী, গভীর আগ্রহ নিয়ে যে প্রতীক্ষা করে বসে আছে কোনো কিছু, তীর্থের কাক হয়ে বসে আছে। এই বিষয়ে আরেকটি ইন্টারেস্টিং বাগধারা বলি বাংলায়, সেটা হচ্ছে অর্ধচন্দ্র। অর্ধচন্দ্র বাগধারাটি এমন, যদি এর অ্যাকচুয়াল বাগধারা অর্থটি জানা না থাকে একেবারে অবাক হয়ে যাবে তুমি। মানে কল্পনা তো আনা যাবে না যে এরকম একটা অর্ধচন্দ্রের অর্থ হতে পারে। হয়তো তোমরা যারা জানো মনে মনে বুঝতে পারছো, অর্ধচন্দ্র মানে হচ্ছে গলা ধাক্কা দেওয়া, ঘাড় ধাক্কা দেওয়া। লোকটি চাঁদা চাইতে এসেছিল, আমরা অর্ধচন্দ্র দিয়ে বিদায় করে দিয়েছি। অর্ধচন্দ্র ভীষণ ইন্টারেস্টিং না? ইডিয়মটা এমনই, যদি তোমার অর্থ জানা না থাকে অ্যাজ আ হোল তার কি অর্থ হতে পারে কল্পনাতেই আনা যাবে না। এ বিষয়ে একটা ছোট অভিজ্ঞতা শেয়ার করি। ছোটবেলায় ইংরেজি কতটা শিখেছি, কতটা জেনেছি, টেস্ট নেওয়ার জন্য বড়রা কিছু প্রশ্ন করতো। তার মধ্যে একটা প্রশ্ন ছিল ইডিয়ম নিয়ে। সেই ইডিয়মটা কি জানো? ক্যাটস অ্যান্ড ডগস। ক্যাটস অ্যান্ড ডগসের অর্থ জিজ্ঞাসা করে ইংরেজি টেস্ট নিত বড়রা। এবার ক্যাটস অ্যান্ড ডগস এর আক্ষরিক অর্থ সবাই জানে, তাও জিজ্ঞাসা করছে, কারণ নিশ্চয়ই ভিন্ন কিছু অর্থ আছে। এবার জানা না থাকলে এটা তুমি ভাবনায় আনতেই পারবে না এরকম একটা অর্থ হতে পারে। যারা জানো তারা হয়তো মনে মনে হাসছো। ক্যাটস অ্যান্ড ডগস মানে হচ্ছে মুষলধারায়, হেভিলি রেনিং। ইট ইজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগস। এই ক্যাটস অ্যান্ড ডগস কীভাবে কয়েন্ড হয়েছে, কীভাবে এই ইডিয়মটা এসেছে, তার বিভিন্ন মত আছে। কিন্তু ছোটোবেলায় আমি আমার মতো করে একটা ভেবেছিলাম, সামান্য বৃষ্টি পড়লেও মানুষ আশ্রয় নেয়, কিন্তু বৃষ্টির পরিমাণটা এতটাই বেশি, এত বেশি যে কুকুর বিড়ালও দৌড়াদৌড়ি করছে আশ্রয় খোঁজার জন্য। তো প্রচুর বৃষ্টি পড়ছে, মুষলধারায় বৃষ্টি পড়ছে। তো বুঝতে পারলে ক্যাটস অ্যান্ড ডগসের আক্ষরিক অর্থ আর তার ইডিওমেটিক মিনিং কি হলো। তো এরকম বাংলায় যেমন বাগধারা আছে যার ইন্ডিভিজুয়াল শব্দ দিয়ে মানে করা যায় না, ইংরেজিতেও ঠিক তাই। বাংলায় অনেক বাগধারা এই সময় মনের মধ্যে ভিড় করছে। হাতের পাঁচ, শাঁখের করাত, ছাই ফেলতে ভাঙা কুলো, এরকম অনেক আছে। ইংরেজিতেও ঠিক বাংলার মতোই অনেক ইডিয়মস আছে, অনেক। এবার এর কোনো নির্দিষ্ট নিয়ম নেই, এগুলো গ্রামার মেনে হয় এমনটা নয়। এগুলো এক ধরনের ভোকাবুলারি, যেহেতু ফিগার অফ স্পিচ মুখস্থ করতে হবে, জানতে হবে, প্র্যাকটিস করতে হবে, চেষ্টা করতে হবে দৈনন্দিন জীবনে অ্যাপ্লাই করা, লেখার সময় সেগুলোকে অ্যাপ্লাই করা, কনভারসেশন করার সময় সেগুলোকে অ্যাপ্লাই করা। কারণ এই ইডিয়মটা বর্তমানে চাকরির পরীক্ষার জন্য ভীষণ একটা ইম্পর্টেন্ট টপিক, ভীষণ একটা ইম্পর্টেন্ট পোর্শন সেগমেন্ট। এবছরই সাম্প্রতিক যে পরীক্ষাগুলো হয়ে গেল, পলিটেকনিক কলেজগুলোতে ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর নিয়োগের পরীক্ষা, আইটিআই কলেজগুলোতে ইনস্ট্রাক্টর নিয়োগের পরীক্ষা, কয়েকদিন আগে ডব্লিউপি ওয়্যারলেস সুপারভাইজারের পরীক্ষা হয়ে গেল, প্রত্যেকটাতেই ইডিয়ম ছিল। তো পরীক্ষার সময় ইডিয়মগুলো কিভাবে দেয়, কিভাবে আসে, তোমরা কিভাবে বুঝতে পারবে, সেরকম কিছু পরীক্ষারই কিছু এক্সাম্পল তোমাদেরকে দেখাই। তারপর তোমাদেরকে কিছু ফ্রেশ ইডিয়ম দেখাবো আজকের ক্লাসে। তো দেখে নিই পরীক্ষার প্রশ্নপত্র থেকে কিছু ইডিয়মস। প্রথম সেটটা আছে গভর্নমেন্ট পলিটেকনিক কলেজগুলোতে ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর নিয়োগের পরীক্ষার প্রশ্ন। অ্যাট 9 PM she was ready to hit the sack। এখানে ইডিওমেটিক ফ্রেজ আছে কোনটা বলো তো? হিট দ্য স্যাক। হিট দ্য স্যাকের যে মানেটা হবে অপশনগুলোর মধ্যে, সেটা হচ্ছে অপশন সি, গো টু স্লিপ বা গো টু বেড হলেও হতো। এখানে খেয়াল করে দেখো আক্ষরিক অর্থ কিছুই মিলছে না। হিট দ্য স্যাক আক্ষরিক অর্থ ভিন্ন কিছু হতে পারে, কিন্তু ইডিওমেটিক মিনিং হচ্ছে গো টু স্লিপ বা গো টু বেড। নেক্সট কি আছে? সি চেঞ্জ। সি চেঞ্জও একটা ইডিয়ম। এর যে সঠিক মানেটা হবে অপশনগুলোর মধ্যে সেটা হচ্ছে অপশন বি, র্যাডিক্যাল ট্রান্সফরমেশন, একটা প্রোফাউন্ড চেঞ্জ, একটা বিশাল পরিবর্তন। তো অপশন বি হচ্ছে এটা সঠিক উত্তর। সি চেঞ্জ মানে র্যাডিক্যাল ট্রান্সফরমেশন। তারপরে আছে
হি ক্যান অফেন বি সিন প্লেয়িং দ্য ডেভিলস অ্যাডভোকেট। ডেভিলস অ্যাডভোকেট এখানে ইডিয়ম আন্ডারলাইন করা আছে। এর যে সঠিক মানেটা হবে অপশনগুলোর মধ্যে সেটা হচ্ছে অপশন এ, প্রোভাইডিং অ্যান আনপপুলার কাউন্টার আর্গুমেন্ট। এটা মানে হচ্ছে আলটপকা মন্তব্য করে কোনো একটা বিতর্ককে প্রভোগ করা, আরো বাড়িয়ে তোলা। তো খেয়াল করলে আক্ষরিক অর্থ কিছুই মিলছে না, সম্পূর্ণ ভিন্ন একটা অর্থ হচ্ছে, আর সেটাই হচ্ছে ইডিয়মের বিশেষত্ব। তারপরে একটা সেট দেখে নিই। এই সেটটা হচ্ছে গভর্নমেন্ট আইটিআই কলেজের ইনস্ট্রাক্টর নিয়োগের পরীক্ষার প্রশ্ন। কি আছে? ফাইন্ড দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম ফ্রেজ টু ড্রাইভ হোম। এর সঠিক মানে যে অপশনগুলো আছে সেখান থেকে হবে অপশন ডি, টু এমফ্যাসাইজ, কোনো কিছুর উপরে জোর দেওয়া, এমফ্যাসাইজ করা। তারপরে আছে টু মেক ক্লিন ব্রেস্ট অফ, টু মেক ক্লিন ব্রেস্ট অফ। এটার সঠিক যে মানেটা হবে অপশন সি, টু কনফেস উইথাউট অফ রিজার্ভ, অর্থাৎ কোনো কিছু রাগঢাক না করে কোনো কিছু স্বীকার করা, কোনো দোষ স্বীকার করা, রাগঢাক না করি। তারপরে একটা সেট দেখে নিই। এই পরীক্ষাটা খুব সাম্প্রতিক হয়ে গেল, ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়্যারলেস সুপারভাইজার নিয়োগের পরীক্ষা গত 31শে অক্টোবর হয়েছে। এটার কি আছে দেখা যাক। সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ফ্রম দ্য অপশন গিভেন। লাস্ট নাইট কবিতাস আউটস্ট্যান্ডিং পারফরমেন্স সুয়েপ্ট এভরিওয়ান অফ দেয়ার ফিট। সুয়েপ্ট এভরিওয়ান অফ দেয়ার ফিট এর সঠিক মানে কি হবে? দেখো আক্ষরিক অর্থ তো মিলবে না জানি, আক্ষরিক অর্থ করতে গেলে অপশন এটা কাছাকাছি মিল আছে, মেড দেম ফল ডাউন, কিন্তু না, এটা হবে না। এর অ্যাকচুয়াল অর্থ হচ্ছে অপশন সি, ইমেন্সলি ইমপ্রেসড, অর্থাৎ ভীষণভাবে মোহিত হয়ে যাওয়া, মুগ্ধ হয়ে যাওয়া। পারফরমেন্সটা এতটাই ভালো হয়েছিল, সবাই মুগ্ধ হয়ে গেছিল, মোহিত হয়ে গেছিল। তারপর দেখি, হোয়ের বিষ্ণু সেড সামথিং অ্যাবাউট হিজ প্যারেন্টস সারপ্রাইজ 60th অ্যানিভার্সারি পার্টি, হি লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। হি লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, ঝুলি থেকে বিড়াল বার করে দেওয়া। এইটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি বাংলাটা হাটে হাঁড়ি ভাঙা। অপশন বি হবে সঠিক উত্তর। বিষ্ণু রিভেলড আ সিক্রেট, কোনো একটা গোপন কথা পাবলিকের সামনে বলে দেওয়া, কোনো একটা গোপন কথা পাবলিক করে দেওয়া, পাবলিকের সামনে বলে দেওয়া। এই পরীক্ষায় আরও 3টে, অর্থাৎ মোট 5টা ইডিয়ম এসেছিল। তো পরের 3টে দেখে নিই। দ্য পপুলেশন অফ দ্য স্যাটেলাইট টাউন ইজ ইনক্রিজিং বাই লিপস অ্যান্ড বাউন্স। লিপস বাই লিপস অ্যান্ড বাউন্স মানে হচ্ছে ভীষণ দ্রুততার সহিত, খুব তাড়াতাড়ি বাড়ছে। সঠিক উত্তর হবে অপশন এ, র্যাপিডলি, দ্রুততার সহিত পপুলেশন বাড়ছে। তারপর, when Julia won the best student of the year award, Christy was green with envy. গ্রিন উইথ এনভি এখানে ইডিয়মটা আছে, এটার অ্যাকচুয়াল ইডিওমেটিক মিনিংটা হবে অপশন ডি, ক্রিস্টি ওয়াজ জেলাস, অর্থাৎ ক্রিস্টির হিংসা হয়েছিল। জুলিয়া যে বেস্ট স্টুডেন্টের অ্যাওয়ার্ড পেয়েছিল তাতে ক্রিস্টির হিংসা হয়েছিল। তো সঠিক উত্তর অপশন ডি। নেক্সট, এভরিওয়ান ইন দ্য টাউন নোস দ্যাট মিস্টার ম্যাথু হ্যাজ আ হার্ট অফ গোল্ড। হার্ট অফ গোল্ডটা এখানে ইডিয়ম আছে, এটা সঠিক উত্তর হবে অপশন সি, মিস্টার ম্যাথু ইজ ভেরি কাইন্ড অ্যান্ড অনেস্ট পার্সন, মানে খুব বড় মনের মানুষ, খুব দয়ালু, খুব সৎ ব্যক্তি। হার্ট অফ গোল্ড। এই সেটটা 2018 সালের ডব্লিউপি কনস্টেবল পরীক্ষার নিয়োগের প্রশ্ন। চুজ দ্য ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ ইজ মোস্ট সিমিলার ইন মিনিং টু দ্য ইডিয়ম ফ্রেজ প্রিন্টেড ইন বোল্ড অ্যাজ ইউজড ইন দ্য সেন্টেন্স। তো প্রথমটা কি আছে? ইফ আ জোক ফলস ফ্ল্যাট নোবডি থিংস ইট ইজ ফানি। ফলস ফ্ল্যাট, ফলস ফ্ল্যাট যে ইডিয়মটা আছে সেটা সঠিক মানে কোনটা হবে? এখানে অপশনগুলোর মধ্যে সঠিক মানে হবে অপশন ডি, ফেলস টু প্রডিউস দ্য ইন্টেন্ডেড ইফেক্ট। অর্থাৎ জোক ফলস ফ্ল্যাট মানে হচ্ছে সেই জোকটার যা প্রভাব থাকতে পারে, সেই জোকটার যা প্রভাব আশা করা হয়েছিল, অভিপ্রায় করা হয়েছিল, সেটা হয়নি। তারপর আছে, ফার্মার্স হ্যাভ ক্রাইড ওলফ ইন দ্য পাস্ট বাট দিস টাইম এগ্রিকালচার ইজ ইন আ ক্রাইসিস। একটি রাখাল বালককে নিয়ে একটা এসব ফেবেল আছে যে বাঘ বাঘ করে চিৎকার করেছিল। প্রথম 2 দিন বাঘ আসেনি, তাও চিৎকার করেছে। তৃতীয় দিন বাঘ এসছে, কিন্তু গ্রামবাসীরা কেউ সাহায্য করতে আসেনি। তো এইটা সঠিক উত্তর হবে অপশন বি, টু গিভ ফলস অ্যালার্ম, অর্থাৎ মিথ্যা করে কোনো বিপদের কথা বলা, মিথ্যা করে কোনো শঙ্কার কথা বলা। তো এটা হচ্ছে সঠিক উত্তর অপশন বি। আরো দুটো আছে, দেখা যাক। দ্য ডক্টর সেড দ্যাট দ্য পেশেন্ট হ্যাজ টার্ন দ্য কর্নার। টার্ন দ্য কর্নার এটা ইডিওমেটিক ফ্রেজ। এর সঠিক উত্তর হবে অপশন সি, দ্যাট দ্য পেশেন্ট ইজ আউট অফ ডেঞ্জার, অর্থাৎ বিপদমুক্ত, রোগীর আর কোনো ভয় নেই, আর কোনো বিপদ নেই। তারপর কি আছে? সি পেড আ ফ্লাইং ভিজিট টু মুম্বাই টু সি হার এইলিং ফাদার। এইলিং ফাদার মানে হচ্ছে অসুস্থ বাবা। তো ফ্লাইং ভিজিট, আ ফ্লাইং ভিজিট আছে, ইডিওমেটিক ফ্রেজ, ইডিয়ম আছে। এটা সঠিক উত্তর হবে অপশন বি, আ ভেরি শর্ট ভিজিট, অল্প সময়ের জন্য, ক্ষণিকের জন্য ভিজিট করা।
তো এগুলো ছিল বিগত সময়ের কিছু পরীক্ষার প্রশ্নপত্র যেগুলো আমি সলভ করেছি। এই চ্যানেলে আমার সে সলিউশন ভিডিওগুলো আছে এবং সেই প্রশ্নের যে ইডিয়মগুলো এসেছিল সেই ইডিয়মগুলো তোমাকে দেখালাম। এবার আমি কিছু তোমাদের সামনে ফ্রেশ ইডিয়মের এক্সাম্পল রাখছি যেগুলো তোমরা প্রিপেয়ার করলে, প্র্যাকটিস করলে, যারা আগামী চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের কাছে ভীষণ হেল্পফুল হবে। তো দেখে নাও কিছু ফ্রেশ ইডিয়মস। প্রথমটা কি আছে? এবিসি। খুব ছোট্ট, খুব সহজ একটা ইডিয়ম, তাও রেখেছি এটা। এবিসি মানে হচ্ছে বেসিক্স অফ সামথিং। কোনো বিষয়ের প্রাথমিক জ্ঞান, কোনো একটা বিষয়ে এবিসি জানা নেই, অর্থাৎ তার প্রাথমিক জ্ঞান জানা নেই। হয়তো বলছি সে মিউজিকের এবিসি জানে না, অর্থাৎ মিউজিকের প্রাথমিক জ্ঞানটুকু জানে না, এরকম। তো এবিসি। নেক্সট, অ্যাপল অফ ডিসকর্ড। অ্যাপল অফ ডিসকর্ড মানে হচ্ছে সামথিং দ্যাট কজেস অ্যাঙ্গার, আর্গুমেন্ট, ডিসপিউট, ফাইট, মিসআন্ডারস্ট্যান্ডিং, রাইভেলরি, ট্রাবল, আনহ্যাপিনেস, মানে এই ধরনের। অর্থাৎ বাংলায় বলা যেতে পারে বিবাদের বিষয়, যেটা নিয়ে বিবাদ হয়, যেটা নিয়ে ঝগড়া হয়, অশান্তি হয়, ভুল বোঝাবুঝি হয়, রাগ হয়, তর্ক হয়, এরকম। আমি এতগুলো শব্দ রেখেছি কারণ পরীক্ষার সময় ধরো এখান থেকে যে কোনো 4টে শব্দ থাকতে পারে মানেটা বোঝানোর জন্য, তো যেন কোনো শব্দ মিস আউট না হয়ে যায়, তাই আমি অনেকগুলো শব্দকে রেখেছি। অ্যাপল অফ ডিসকর্ড মানে হচ্ছে বিবাদের বিষয়, যেটা নিয়ে ঝগড়া অশান্তি হয়। নেক্সট, অ্যাট আ লস। অ্যাট আ লস মানে হচ্ছে নট নোয়িং হোয়াট টু ডু, মানে কি করব বুঝে উঠতে না পারা, হতবুদ্ধি হওয়া। অ্যাট আ লস, এই ইডিয়মটা মানে হচ্ছে হতবুদ্ধি হওয়া, নট নোয়িং হোয়াট টু ডু, কি করব বুঝতে না পারা। নেক্সট, অ্যাট ড্যাগার্স ড্রন। ড্যাগার্স ড্রন মানে হচ্ছে বিটারলি হস্টাইল টুয়ার্ডস ইচ আদার, অর্থাৎ একে অপরের প্রতি ভীষণ শত্রুতাপূর্ণ হওয়া। বাংলায় বলা যেতে পারে খড়গহস্ত হওয়া, একে অপরের প্রতি খড়গহস্ত হওয়া, ভীষণভাবে শত্রুতাপূর্ণ হওয়া। নেক্সট, অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স। অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স, এটার মানে হচ্ছে আ কন্ডিশন অফ টোটাল কনফিউশন অ্যান্ড ডিজারে, অর্থাৎ কোনো একটা অবস্থা যেটা বিশৃঙ্খলায় ভর্তি, বিশৃঙ্খলাপূর্ণ একটি অবস্থা, বিশৃঙ্খল। অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স, দেখছো শব্দের সাথে মানের কোনো মিল নেই, অর্থাৎ আক্ষরিক শব্দ অন্য কিছু হতে পারে কিন্তু ইডিয়ম মিনিং পুরো ভিন্ন। নেক্সট, অ্যাট দ্য 11th আওয়ার। অ্যাট দ্য 11th আওয়ার, এটা মানে হচ্ছে দ্য লাস্ট পসিবল মোমেন্ট ফর ডুইং সামথিং, শেষ মুহূর্তে কোনো কাজ 11th আওয়ারে করা, মানে শেষ মুহূর্তে করা, আগে থেকে না করে রাখা, শেষ মুহূর্তে করা, 11th আওয়ারে করা। এটা অনেকের ব্যাড হ্যাবিট থাকে 11th আওয়ারে কাজ করা। তো অ্যাট দ্য 11th আওয়ার মানে হচ্ছে দ্য লাস্ট পসিবল মোমেন্ট ফর ডুইং সামথিং, শেষ মুহূর্তে। নেক্সট, বেড অফ রোজেস। বেড অফ রোজেস মানে হচ্ছে অ্যান ইজি অ্যান্ড কমফোর্টেবল সিচুয়েশন। ইজি অ্যান্ড কমফোর্টেবল অর্থাৎ ভীষণ আরামদায়ক একটা অবস্থা। তো আমরা বলি লাইফটা কিন্তু বেড অফ রোজেস নয়, লাইফ হচ্ছে কি জানো, এর অপোজিট একটা ইডিয়ম হতে পারে, সেটা হচ্ছে বেড অফ থর্নস। অর্থাৎ আওয়ার লাইফ ইজ নট বেড অফ রোজেস, ইট ইজ বেড অফ থর্নস। তো বেড অফ থর্নস মানে হচ্ছে ফুল অফ ডিফিকাল্টিস, অসুবিধায় পরিপূর্ণ, সমস্যায় পরিপূর্ণ। অর্থাৎ থর্ন মানে হচ্ছে কাঁটা, অর্থাৎ কাঁটায় পরিপূর্ণ। রোজ মানে হচ্ছে গোলাপ, অর্থাৎ গোলাপের বিছানা মানে কি, খুব আরামদায়ক অবস্থা। আর বেড অফ থর্নস মানে হচ্ছে কাঁটায় পূর্ণ একটা বিছানা, মানে ভীষণ সমস্যাপূর্ণ একটা জীবন, প্রচুর ডিফিকাল্টিস নিয়ে, ট্রাভেলস নিয়ে একটা জীবন, প্রবলেমস নিয়ে একটা জীবন। তো বেড অফ রোজেসের একটা অপোজিট ইডিয়ম হতে পারে বেড অফ থর্নস। নেক্সট, বিট ব্ল্যাক অ্যান্ড ব্লু। বিট ব্ল্যাক অ্যান্ড ব্লু মানে হচ্ছে হিট সিভিয়ারলি, অর্থাৎ প্রচণ্ডভাবে প্রহার করা। দ্য পাবলিক বিট দ্য থিপ ব্ল্যাক অ্যান্ড ব্লু। দ্য পাবলিক বিট দ্য থিপ ব্ল্যাক অ্যান্ড ব্লু, অর্থাৎ জনগণ চোরটাকে ভীষণভাবে, প্রচণ্ডভাবে প্রহার করেছে। নেক্সট, বোল্ট ফ্রম দ্য ব্লু। বোল্ট ফ্রম দ্য ব্লু মানে হচ্ছে সাডেন অ্যান্ড আনএক্সপেক্টেড, অর্থাৎ বাংলায় বলা যেতে পারে বিনা মেঘে বজ্রপাত। কোনো একটা ঘটনা ঘটলো যেটা তোমার কাছে বোল্ট ফ্রম দ্য ব্লু মনে হলো, যেটা সাডেন অ্যান্ড আনএক্সপেক্টেড, বিনা মেঘে বজ্রপাত। নেক্সট, বাই হুক অর বাই ক্রুক। এটা খুব কমন, সহজ হতে পারে অনেকের কাছে। বাই হুক অর বাই ক্রুক মানে হচ্ছে বাই এনি পসিবল মিনস, যেন তেন উপকারেন, যে কোনো উপায়ে কোনো একটা কাজ করা মানে হচ্ছে বাই হুক অর বাই ক্রুক, যে কোনো উপায়ে, বাই এনি পসিবল মিনস। নেক্সট, ক্যাচ রেড হ্যান্ডেড। ক্যাচ রেড হ্যান্ডেড মানে হচ্ছে হাতে নাতে ধরা। ক্যাচ সামওয়ান ইন দ্য কোর্স অফ রং ডুইং।
কোনো একটা ভুল কাজ করছে, অন্যায় কাজ করছে, সেই কাজটা করাকালীন তাকে ধরে নেওয়া, হাতে নাতে ধরে ফেলা। হয়তো কেউ চুরি করছে, চুরি করাকালীন তাকে ধরে নেওয়া হলো, অর্থাৎ সে হাতে নাতে ধরা পড়লো। দ্য থিপ ওয়াজ কট রেড হ্যান্ডেড। নেক্সট, ক্রোকোডাইল টিয়ার্স। ক্রোকোডাইল টিয়ার্স মানে হচ্ছে মায়া কান্না। ইংরেজিতে টিয়ার অর এক্সপ্রেশনস অফ সরো দ্যাট আর ইনসিনসিয়ার, অর্থাৎ যে কান্নাটার মধ্যে কোনো আন্তরিকতা নেই, কিছুটা অভিনয় করে বলা যেতে পারে, মায়া কান্না, ক্রোকোডাইল টিয়ার্স। নেক্সট, ডাই ইন হার্নেস। ডাই ইন হার্নেস, যারা চাকুরিজীবী, যারা চাকরি করে তাদের কাছে এই ইডিয়মটা খুবই কমন, খুব পরিচিত। ডাই ইন হার্নেস মানে হচ্ছে কর্মরত অবস্থায় মৃত্যু, রিটায়ারমেন্টের আগে, রিটায়ারমেন্টের আগে কর্মরত অবস্থায় মৃত্যু। এবং ডাই ইন হার্নেস এই গ্রাউন্ডে মৃত চাকুরিজীবীর নিকটবর্তী আত্মীয়, বিশেষ করে ছেলে মেয়ে থাকলে তারা চাকরি পায়, তো ডাই ইন হার্নেস গ্রাউন্ড বলা হয়। কোন গ্রাউন্ডে চাকরি পেয়েছে না, ডাই ইন হার্নেস। তো ডাই ইন হার্নেস মানে হচ্ছে টু ডাই হোয়াইল স্টিল ওয়ার্কিং অর অ্যাক্টিভ প্রায়র টু রিটায়ারমেন্ট, অবসর নেওয়ার আগে কর্মরত অবস্থায় মৃত্যু, ডাই ইন হার্নেস। তারপর ফ্রম হ্যান্ড টু মাউথ। ফ্রম হ্যান্ড টু মাউথ মানে হচ্ছে হার্ডলি হ্যাভ এনাফ ফুড অর মানি। হার্ডলি হ্যাভ এনাফ ফুড অর মানি, অর্থাৎ খাবার বা টাকা পয়সা নেই বললেই চলে, বা যথেষ্ট নেই বললেই চলে। এটা বাংলা হয় দিন আনে দিন খায়, আমরা বলি দিন আনে দিন খায়। নেক্সট, হার্ড অ্যান্ড ফাস্ট। হার্ড অ্যান্ড ফাস্ট মানে হচ্ছে ফিক্সড অ্যান্ড ডেফিনিটিভ, অর্থাৎ বাঁধা ধরা। অনেক সময় বলা নেই এই ব্যাপারে কোনো বাঁধা ধরা নিয়ম কিছু নেই, কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। তো হার্ড অ্যান্ড ফাস্ট মানে হচ্ছে বাঁধা ধরা, ফিক্সড অ্যান্ড ডেফিনিটিভ। নেক্সট, হার্ট অ্যান্ড সোল। হার্ট অ্যান্ড সোল এটা কিছুটা আক্ষরিক অর্থগত মিল আছে। এটা মানে হচ্ছে সর্বান্তকরণে, অর্থাৎ হৃদয় দিয়ে আত্মা দিয়ে কোনো কাজ করা, ফুল অফ এনথুজিয়াজম অ্যান্ড এনার্জি, ভীষণ উৎসাহ দিয়ে, শক্তি দিয়ে, অর্থাৎ হৃদয় দিয়ে আত্মা দিয়ে কোনো কিছু করা, হার্ট অ্যান্ড সোল। আমি এটা করতে হার্ট অ্যান্ড সোল ট্রাই করব, চেষ্টা করব, এরকম। তো হার্ট অ্যান্ড সোল মানে হচ্ছে সর্বান্তকরণে, ফুল অফ এনথুজিয়াজম অ্যান্ড এনার্জি। নেক্সট, হিউ অ্যান্ড ক্রাই। হিউ অ্যান্ড ক্রাই মানে হচ্ছে আ লাউড আউট ক্রাই, অর্থাৎ শোরগোল, ভীষণ আওয়াজ, হট্টগোল। হিউ অ্যান্ড ক্রাই মানে হচ্ছে শোরগোল, হট্টগোল, আর লাউড আউট ক্রাই। নেক্সট, ইন আ নাটসেল। ইন আ নাটসেল মানে হচ্ছে কনসাইজলি, ইন আ ফিউ ওয়ার্ডস, অর্থাৎ অল্প কিছু শব্দ দিয়ে কোনো একটা টপিকের মূল মূল বিষয়গুলোকে বলে দেওয়া। মূল যে বিষয়গুলো সেগুলো কয়েকটা শব্দে বলা, অর্থাৎ সংক্ষিপ্তভাবে বলা। কিন্তু সংক্ষিপ্তভাবে বলতে গিয়ে মূল বিষয়গুলো যেন বাদ না চলে যায়। ইন আ নাটসেল, কোনো কিছু, কোনো একটা ঘটনাকে তুমি ইন আ নাটসেল ডিসক্রাইব করছো, অর্থাৎ ঘটনার মূল বিষয়গুলোকে তোমাকে সংক্ষেপে বলতে হবে, ইন আ নাটসেল। এইটার আক্ষরিক অর্থ এভাবে মনে রাখতে পারো, নাট মানে হচ্ছে বাদাম, সেল মানে হচ্ছে খোলা। তো বাদামের খোলা দেখে কত ছোট, ছোট্ট একটা অংশ, তো সেই ছোট্ট জায়গায় তোমাকে বলতে হবে, লিখতে হবে, এরকম আর কি। তো ইন আ নাটসেল, কনসাইজলি, ইন আ ফিউ ওয়ার্ডস। নেক্সট, রেড লেটার ডে। রেড লেটার ডে মানে হচ্ছে কোনো বিশেষ দিন, স্মরণীয় দিন, আর ডে দ্যাট ইজ ভেরি স্পেশাল, হ্যাপি, প্লেজেন্ট, অর্থাৎ কোনো একটা দিন যেটা খুব বিশেষ, খুব খুশির দিন, আনন্দের দিন, স্মরণীয় দিন, এরকম দিনকে বলা হয় রেড লেটার ডে। 15th of August, 26th of January, 23rd of January, এগুলোকে বলা হয় রেড লেটার ডে। তো এই ছিল আজকে ইডিয়ম নিয়ে ক্লাস। তোমরা দেখলে কিভাবে পরীক্ষায় ইডিয়ম পড়ে, কিভাবে 4টে অপশন থাকে, সঠিক উত্তরটা বেছে নিতে হয়। পরীক্ষা বাদক এই ইডিয়ম তোমরা ডেলি কনভারসেশনে লেখার সময় ব্যবহার করো। ইডিয়ম ব্যবহার করা মানে তোমার ইংরেজি খুব সমৃদ্ধ হওয়া। বাংলা তো বাক্যে যত অলংকার থাকবে, ফিগার অফ স্পিচ থাকবে, তত লেখার কথার মেরিটটা বাড়ে। তো কেমন লাগলো আজকে ইডিয়মের ক্লাস অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টস পেলে আমি উৎসাহিত হই, নেক্সট ক্লাস করতে আরও এনার্জি পাই, এনথুজিয়াজম পাই। সঙ্গে থেকো, দেখা হয় পরে ক্লাসে। বাই।